চুক্তির জন্য মরিয়া হয়েছিল ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানে আফগান হামলা, সীমান্তে বাড়ছে উত্তেজনা, আবারও মুখোমুখি দুই প্রতিবেশী দেশ। তৃণমূলে ভাঙনের সুর, একে একে পদ ছাড়ছেন প্রভাবশালী নেতারা। কি ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়? লেবাননের প্রতি ইঞ্চি জমি থেকে ইসরায়েলকে বিতাড়িত করা হবে, হিজবুল্লাহর কড়া বার্তা। দীর্ঘদিনের উত্তেজনা, নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক টানাপোড়েনের পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সমঝোতা ঘিরে আবারও আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। এই চুক্তিকে কেন্দ্র করে তৈরি হওয়া সমালোচনার জবাব দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আলোচনায় বসার জন্য যুক্তরাষ্ট্র কোনো ধরনের দুর্বল অবস্থানে ছিল না, বরং ইরানই ছিল চুক্তির জন্য সবচেয়ে বেশি আগ্রহী ও মরিয়া। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী দীর্ঘদিনের অর্থনৈতিক চাপ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক সংকট ইরানকে এমন এক অবস্থানে নিয়ে গেছে যেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার পথ বেছে নেওয়া তাদের জন্য জরুরি হয়ে উঠেছে। তার এই বক্তব্য নতুন করে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক, ভবিষ্যৎ আলোচনা এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন তৈরি করেছে। চুক্তির পরবর্তী ধাপ নিয়ে ট্রাম্প জানিয়েছেন, চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর জন্য নির্ধারিত 60 দিনের সময়সীমাকে কাজে লাগিয়ে এগোবে যুক্তরাষ্ট্র। তবে একই সঙ্গে তিনি পরিষ্কার করে দিয়েছেন, চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর থাকা চাপ কমানো হবে না এবং কোনো ধরনের আর্থিক সুবিধাও দেওয়া হবে না। ট্রাম্পের দাবি, ইরানকে কোনো অর্থনৈতিক ছাড় দেওয়া হচ্ছে না, এমনকি সামান্য পরিমাণ অর্থও নয়। তার এই কঠোর অবস্থান ইঙ্গিত দিচ্ছে, আলোচনার দরজা খোলা থাকলেও ওয়াশিংটন এখনও কূটনৈতিক চাপ বজায় রেখেই নিজেদের স্বার্থ নিশ্চিত করতে চাইছে। ফলে সম্ভাব্য শান্তির বার্তার মাঝেও দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ এখনও নির্ভর করছে আগামী কয়েক সপ্তাহের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ওপর। পাকিস্তানে আফগান হামলা, সীমান্তে বাড়ছে উত্তেজনা, আবারও মুখোমুখি দুই প্রতিবেশী দেশ। পাকিস্তানের ভূখণ্ডে আফগানিস্তানের বিমান হামলার ঘটনাকে ঘিরে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র গোষ্ঠী এবং শত্রুভাবাপন্ন গোয়েন্দা চক্রের অবস্থান লক্ষ্য করে এই অভিযান চালানো হয়। আফগান কর্তৃপক্ষের দাবি, এসব এলাকায় ISIL এর গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল, যেখান থেকে আফগানিস্তানের ভেতরে বড় ধরনের হামলার পরিকল্পনা ও কার্যক্রম পরিচালিত হচ্ছিল। তাদের ভাষ্য অনুযায়ী অভিযানে কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করা হয়েছে এবং সশস্ত্র গোষ্ঠীর শীর্ষ পর্যায়ের সদস্যদের অবস্থানও লক্ষ্যবস্তু করা হয়েছে। বৃহস্পতিবার রাতের এই আকস্মিক হামলার পর দুই দেশের মধ্যে আগে থেকেই দুর্বল হয়ে পড়া সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। সীমান্ত জুড়ে বাড়ছে উত্তেজনা আর নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। অন্যদিকে আফগানিস্তানের এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন পাকিস্তান। ইসলামাবাদের দাবি, কাবুলের পক্ষ থেকে ছড়ানো এই বক্তব্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। পাকিস্তান পাল্টা অভিযোগ করেছে, আফগানিস্তানের মাটিতে অবস্থান করা বিভিন্ন সশস্ত্র সংগঠন দীর্ঘদিন ধরে পাকিস্তানের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে এবং সেখান থেকেই নানা ধরনের হামলার পরিকল্পনা করা হচ্ছে। 2021 সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর থেকেই দুই দেশের সম্পর্কের মধ্যে বড় ধরনের পরিবর্তন আসে। সীমান্ত নিরাপত্তা, জঙ্গি তৎপরতা এবং একে অপরের বিরুদ্ধে অভিযোগ ঘিরে দুই দেশের মধ্যে অবিশ্বাস ক্রমেই বাড়তে থাকে। যদিও এর আগে কূটনৈতিক উদ্যোগে যুদ্ধবিরতির চেষ্টা করা হয়েছিল, কিন্তু বারবার পাল্টাপাল্টি অভিযোগ ও সংঘর্ষের কারণে সেই প্রচেষ্টাগুলো দুর্বল হয়ে পড়ে। এখন নতুন এই হামলার পর পরিস্থিতি কোন দিকে যায় তা নিয়ে নজর রাখছে পুরো অঞ্চল। আপনাদের সকলকে আমরা অল ইন্ডিয়া তৃণমূলে ভাঙনের সুর, একে একে পদ ছাড়ছেন প্রভাবশালী নেতারা। কি ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়? পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে তৈরি হয়েছে নজিরবিহীন চাপ ও অস্থিরতা। বিধানসভা নির্বাচনে বড় ধরনের ধাক্কার পর দলটির একের পর এক প্রভাবশালী নেতা, সাবেক মন্ত্রী এবং স্থানীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পদ ছাড়তে শুরু করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ঘনিষ্ঠ নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের পদত্যাগ এবং উত্তরবঙ্গের অন্যতম পরিচিত মুখ গৌতম দেবের মেয়র পদ থেকে সরে দাঁড়ানো নতুন করে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।
শুধু এই দুই নেতাই নন, এর আগেও কলকাতা, বিধাননগর সহ বিভিন্ন এলাকার একাধিক জনপ্রতিনিধি নিজেদের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে প্রশ্ন উঠছে, নির্বাচনের পর এই ধারাবাহিক পদত্যাগ কি শুধুই পরাজয়ের স্বাভাবিক প্রতিক্রিয়া, নাকি তৃণমূলের ভেতরে দীর্ঘদিন ধরে জমে থাকা অসন্তোষ এখন প্রকাশ্য রূপ নিচ্ছে? একসময় যে দলটি পশ্চিমবঙ্গের রাজনীতিতে শক্তিশালী সংগঠন হিসেবে পরিচিত ছিল, সেই দলে এখন নেতৃত্ব, সংগঠন এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এই রাজনৈতিক সংকটের সময়ে সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। দীর্ঘদিনের ঘনিষ্ঠ নেতাদের সরে যাওয়া, দলের ভেতরে বিভাজনের গুঞ্জন এবং বিরোধীদের বাড়তে থাকা রাজনৈতিক তৎপরতা, সবকিছু মিলিয়ে তৃণমূলের সামনে তৈরি হয়েছে কঠিন পরিস্থিতি। বিজেপি এই সুযোগকে কাজে লাগিয়ে তৃণমূলের সাংগঠনিক দুর্বলতা তুলে ধরতে চাইছে এবং স্থানীয় পর্যায়ে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। সামনে পৌর নির্বাচন সহ ভবিষ্যতের রাজনৈতিক লড়াইয়ে তৃণমূলকে আবার সংগঠিত করতে হলে মমতাকে একদিকে যেমন পুরনো নেতাদের আস্থা ফেরাতে হবে, তেমনি নতুন নেতৃত্ব তৈরি করেও দলের ভিত শক্ত করতে হবে। এখন রাজনৈতিক মহলের নজর মমতা কিভাবে এই ভাঙনের পরিস্থিতি সামাল দেন এবং হারানো শক্তি ফিরে পেতে কী ধরনের কৌশল গ্রহণ করেন। কারণ এই সংকট কাটিয়ে উঠতে না পারলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন এক সমীকরণের সূচনা হতে পারে। বাংলাদেশ পাকিস্তান সাংস্কৃতিক বন্ধন, ঢাকায় ফুড ফেস্টিভ্যাল আয়োজন, সম্পর্ক জোরদারের বার্তা হাই কমিশনারের। ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রয়েছে গভীর সাংস্কৃতিক বন্ধন, যা দুই দেশের মানুষের পারস্পরিক সম্পর্ককে আরও সমৃদ্ধ করছে। শুক্রবার পাকিস্তান হাই কমিশনের উদ্যোগে আয়োজিত এক বিশেষ ফুড ফেস্টিভ্যালে অংশ নিয়ে তিনি কথা বলেন। পাকিস্তানের সমৃদ্ধ রন্ধন ঐতিহ্য, সংস্কৃতি ও বৈচিত্র্যময় জীবনধারাকে বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরতেই এই উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, শিক্ষাবিদ, গণমাধ্যম প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পাকিস্তানি খাবারের স্বাদ, ঐতিহ্যবাহী পোশাক ও সংস্কৃতির নানা দিক উপস্থাপনের মাধ্যমে আয়োজকরা দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ আরও বাড়ানোর চেষ্টা করেন। অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হাই কমিশনার ইমরান হায়দার বলেন, এ ধরনের আয়োজন শুধু একটি সাংস্কৃতিক উৎসব নয়, বরং দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক ও বোঝাপড়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি জানান, ভবিষ্যতেও মানুষে মানুষে যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক সহযোগিতার ধারাবাহিকতা বজায় থাকবে, যা বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে। এ সময় পাকিস্তানের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ডগুলো তাদের পণ্য প্রদর্শন করে এবং দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে। দিনব্যাপী চলা এই উৎসবে কূটনৈতিক মহলের সদস্য ও তাদের পরিবারের পাশাপাশি সাধারণ দর্শনার্থীরাও অংশ নেন এবং পাকিস্তানের সংস্কৃতি ও ঐতিহ্যের বিভিন্ন দিক উপভোগ করেন। এটা বিজেপির প্ল্যান। ভবানীপুরের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা, ফের চাপে পশ্চিমবঙ্গের রাজনীতি। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট গণনার সময় ব্যাপক অনিয়ম ও কারচুপি হয়েছে বলে অভিযোগ তুলে তিনি আদালতের মাধ্যমে বিষয়টির বিচারিক তদন্ত দাবি করেছেন। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে উপস্থিত হয়ে নির্বাচন সংক্রান্ত আবেদন দায়ের প্রক্রিয়া সম্পন্ন করেন মমতা। তার সঙ্গে ছিলেন দলের একাধিক শীর্ষ নেতা ও সংসদ সদস্য। ভবানীপুর কেন্দ্রের ফলাফল নিয়ে এই আইনি পদক্ষেপের পর রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর আগে 2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রের ফল নিয়েও আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এবারের নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ফল প্রকাশের পর থেকেই ভোট গণনা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে তৃণমূল শিবির। অবশেষে আনুষ্ঠানিকভাবে আদালতে গিয়ে ফলাফলকে চ্যালেঞ্জ করলেন মমতা। একই দিনে বিরোধী দলনেতা স্বীকৃতি সংক্রান্ত আরেকটি মামলার শুনানি নিয়েও রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তৃণমূলের দাবি, বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে নিয়ম ও সাংবিধানিক প্রক্রিয়া যথাযথভাবে মানা হয়নি। ফলে ভবানীপুরের নির্বাচন মামলা ও বিরোধী দলনেতা ইস্যু, দুই বিষয় ঘিরেই পশ্চিমবঙ্গের রাজনীতি এখন নতুন উত্তেজনার দিকে এগোচ্ছে। চীনের মেগা বাঁধে বাড়ছে উদ্বেগ, কৌশলগত চাপে ভারত। তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর নিম্ন অববাহিকায় বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে চীন।
অরুণাচল প্রদেশ সীমান্ত থেকে মাত্র 50 কিলোমিটার দূরে নির্মিতব্য 60,000 মেগাওয়াট ক্ষমতার মেডুক হাইড্রো পাওয়ার প্রকল্পকে ঘিরে ভারতে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ এই নদী ভারতে প্রবেশ করার পর সিয়াং নামে পরিচিত হয় এবং পরবর্তীতে ব্রহ্মপুত্র নদের রূপ নেয়। উত্তর পূর্ব ভারতের কৃষি, পরিবেশ, জীববৈচিত্র্য এবং লাখো মানুষের জীবিকার সঙ্গে এই নদীর গভীর সম্পর্ক রয়েছে। ফলে উজানে চীনের বিশাল বাঁধ প্রকল্পকে শুধু বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ হিসেবে নয়, বরং একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ হিসেবেও দেখছেন নয়াদিল্লি। চীনের প্রকল্পের পাল্টা প্রস্তুতি হিসেবে ভারত অরুণাচল প্রদেশে 11,000 মেগাওয়াট ক্ষমতার সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। প্রায় 13 বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ের এই প্রকল্পটি বাস্তবায়িত হলে সেটি হবে ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র। প্রকল্প থেকে বছরে প্রায় 47 বিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে দুই দেশের অগ্রগতিতে বড় পার্থক্য রয়েছে। যেখানে চীনের মেডুক প্রকল্পের নির্মাণ কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, সেখানে ভারতের প্রকল্প এখনও বাস্তবতা যাচাই ও প্রাথমিক প্রস্তুতির ধাপেই সীমাবদ্ধ রয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, ইয়ারলুং সাংপোর উজানে এত বড় বাঁধ নির্মিত হলে নদীর স্বাভাবিক প্রবাহে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। এর ফলে অরুণাচল প্রদেশ ও আসামের বিস্তীর্ণ অঞ্চলে কৃষি উৎপাদন, পরিবেশগত ভারসাম্য এবং জলসম্পদের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়ার ঝুঁকি রয়েছে। একই সঙ্গে হঠাৎ পানি ছেড়ে দেওয়া বা প্রবাহ নিয়ন্ত্রণের মতো পরিস্থিতি ভয়াবহ বন্যা ও মানবিক সংকট তৈরি করতে পারে। এ কারণে ভারত সরকার ব্রহ্মপুত্র অববাহিকায় চীনের সব ধরনের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় কূটনৈতিক, প্রযুক্তিগত ও অবকাঠামোগত প্রস্তুতি জোরদার করছে। লেবাননের প্রতি ইঞ্চি জমি থেকে ইসরায়েলকে বিতাড়িত করা হবে হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম বলেছেন, লেবাননের 1 ইঞ্চি জমিও দখলদার বাহিনীর হাতে ছেড়ে দেওয়া হবে না এবং দেশের প্রতিটি ভূখণ্ড থেকে ইসরায়েলকে বিতাড়িত করা হবে। শুক্রবার বৈরুতে কেন্দ্রীয় আশুরা পরিষদের এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি কথা বলেন। কাসেম দাবি করেন, দীর্ঘ সময় ধরে সামরিক হামলা, রাজনৈতিক চাপ, অর্থনৈতিক অবরোধ এবং বিভিন্ন ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রয়োগ করা হলেও হিজবুল্লাহর অবস্থান দুর্বল করা সম্ভব হয়নি, বরং প্রতিরোধ আন্দোলনের প্রতি তাদের অঙ্গীকার আরও আগের চেয়ে দৃঢ় হয়েছে এবং সংগঠনটি এখনও একই শক্তি ও মনোবল নিয়ে মাঠে রয়েছে। নাইম কাসেম বলেন, ইসরায়েলের মূল লক্ষ্য ছিল হিজবুল্লাহর মনোবল ভেঙে দেওয়া এবং প্রতিরোধ শক্তিকে দুর্বল করে ফেলা, কিন্তু সেই লক্ষ্য অর্জনে তারা ব্যর্থ হয়েছে। তিনি বলেন, শত্রুপক্ষ তাদের বিশ্বাস, ধৈর্য, সংগ্রামী চেতনা কিংবা মাঠ পর্যায়ের উপস্থিতিকে থামাতে পারেনি। হিজবুল্লাহর নেতা আরও দাবি করেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও তাদের সংগঠন টিকে আছে এবং নিজেদের লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তার ভাষায়, প্রতিরোধ সংগ্রাম কোনো সাময়িক বিষয় নয়, বরং এটি লেবাননের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার একটি দীর্ঘমেয়াদী লড়াই। বক্তব্যে কাসেম আরও বলেন, লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি দখলদারিত্বের সম্পূর্ণ অবসান না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন থামবে না। তিনি দাবি করেন, প্রতিরোধকে ধ্বংস করার জন্য ইসরায়েল বহুবার সামরিক অভিযান এবং চাপ প্রয়োগ করেছে, কিন্তু প্রতিবারেই কাঙ্ক্ষিত ফল পেতে ব্যর্থ হয়েছে। লেবাননের জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের ঐক্যবদ্ধ অবস্থানের কারণেই এই সংগ্রাম অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেন তিনি। কাসেমের মতে, সময় যতই লাগুক না কেন, শেষ পর্যন্ত লেবাননের জনগণ নিজেদের ভূমি পুনরুদ্ধার করবে এবং দেশের সব অঞ্চল থেকে দখলদার বাহিনীকে বিতাড়িত করতে সক্ষম হবে। ভারতের যে কোনো পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ভারতের প্রতি কঠোর সতর্কবার্তা উচ্চারণ করে বলেছেন, ভবিষ্যতে নয়াদিল্লি যদি কোনো ধরনের দুঃসাহসিক বা আগ্রাসী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে, তাহলে তার জবাব আগের যে কোনো সময়ের চেয়ে আরও শক্তভাবে দেওয়া হবে। সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত রয়েছে এবং যে কোনো হুমকির মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। তার এই বক্তব্য দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। খাজা আসিফ দাবি করেন, সাম্প্রতিক সংঘাতে ভারত যে পরাজয়ের মুখোমুখি হয়েছে তা দেশটির দীর্ঘদিন মনে রাখা উচিত।
তিনি বলেন, পাকিস্তান কেবল সীমান্ত নিরাপত্তার বিষয় নয়, বরং দেশের বিরুদ্ধে পরিচালিত সব ধরনের রাজনৈতিক ও কৌশলগত কর্মকাণ্ডের দিকেও সতর্ক নজর রাখছে। আফগানিস্তানে সক্রিয় ভারতীয় মদতপুষ্ট গোষ্ঠীগুলোর বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। একই সঙ্গে আজাদ জম্মু ও কাশ্মীরকে ঘিরে সম্প্রতি যেসব বক্তব্য সামনে এসেছে সেগুলোকে ভারতের অবস্থানের প্রতিফলন বলে উল্লেখ করেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, যুক্তরাজ্যে অবস্থানরত কিছু ব্যক্তি এবং ভারত সমর্থিত বিভিন্ন গোষ্ঠী পাকিস্তান বিরোধী কর্মকাণ্ডে অর্থ ও সহায়তা প্রদান করছে। পাশাপাশি তিনি সম্ভাব্য পানি আগ্রাসন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, দেশের জলসম্পদ রক্ষায় সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করবে। খাজা আসিফ জোর দিয়ে বলেন, পাকিস্তানের পানির এক ফোঁটাও অন্য কাউকে নিতে দেওয়া হবে না এবং জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ধরনের আপোষ করা হবে না। তার এই মন্তব্যকে পাকিস্তানের নিরাপত্তা এবং আঞ্চলিক কৌশলগত অবস্থান সম্পর্কিত একটি শক্ত বার্তা হিসেবে দেখা হচ্ছে। গাজায় প্রতিদিন গড়ে একটি শিশুকে হত্যা করছে ইসরায়েল। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে ঘোষিত তথাকথিত যুদ্ধবিরতির পরও গাজায় শিশুদের মৃত্যু থামেনি। সংস্থাটির তথ্য অনুযায়ী 2025 সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে অন্তত 265 জন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছেন। ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার বলেন, গত 8 মাসেরও বেশি সময় ধরে গড়ে প্রতিদিন একজন করে শিশু প্রাণ হারিয়েছে। তার মতে, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ এই যুদ্ধবিরতি বাস্তবে একটু নিষ্ঠুর এবং মারাত্মক বিভ্রমে পরিণত হয়েছে, যেখানে যুদ্ধ থামার কথা বলা হলেও মৃত্যুর মিছিল অব্যাহত রয়েছে। জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এল্ডার বলেন, বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতির কথা বললেও গাজার পরিবারগুলো প্রতিনিয়ত তাদের সন্তানদের কবর দিচ্ছে। তিনি জানান, শিশুদের কেউ বাড়িতে, কেউ স্কুলে, কেউ আশ্রয় কেন্দ্রে, আবার কেউ খেলাধুলা বা মাছ ধরার সময় হামলার শিকার হচ্ছে। সাম্প্রতিক কয়েকটি ঘটনার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, 2 বছরের এক শিশু, 13 বছরের এক কিশোর এবং 5 বছরের এক বালক তার বাবা সহ প্রাণ হারিয়েছে। এসব ঘটনা প্রমাণ করে যে গাজার শিশুদের জন্য নিরাপদ কোনো স্থান অবশিষ্ট নেই। ইউনিসেফ আরও জানিয়েছে, অক্টোবরের পর থেকে 4 শতাধিক শিশু আহত হয়েছে, যাদের অনেকেই গুরুতর আঘাতে ভুগছে। চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় ওষুধের ঘাটতির কারণে আহত শিশুদের মধ্যে সংক্রমণ, স্থায়ী শারীরিক জটিলতা এবং অঙ্গচ্ছেদের ঝুঁকি বাড়ছে। একই সঙ্গে অব্যাহত হামলা, বাস্তুচ্যুতি ও প্রিয়জন হারানোর কারণে শিশুদের মানসিক অবস্থান ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। জেমস এল্ডার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, যতদিন শিশুদের মৃত্যু ও দুর্ভোগ অব্যাহত থাকবে, ততদিন কোনো যুদ্ধবিরতিকেই প্রকৃত অর্থে কার্যকর বা অর্থবহ বলা যাবে না।